অনেক রাত্রে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল। আমার গলা টিপে ধরেছে। দুখানা লোহার মতন শক্ত হাত আমার গলার উপর ক্রমে বেশি জোর করে চেপে বসতে লাগলো। আজকে আপনাদের জন্য এনেছি একটি ভৌতিক অলৌকিক গল্প। হেমন্ত কুমার রায়ের রচিত ওলাইতলার বাগান বাড়ি। স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন। তারপর থেমে থেমে বললেন, ওলাইতলার বাগান বাড়ি? আপনিও ওলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন? কিন্তু কেন? মামুদপুরের জমিদার কৃদান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছিলেন, তার একজন ম্যানেজার দরকার। 300 টাকা মাইনা। কেমন, তাই নয় কি? তারাও একই কথা বলেছিল। কারা? আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল, গেল 8 সপ্তাহে 8 জন লোক ওই স্টেশনে নেমেছে। ওলাইতলার বাগান বাড়িতেই গেছে, কিন্তু তারা কেউ আর এ পথে ফেরেনি। বুঝলেন মশাই? তারা আর কেউ ফেরেনি। তার মানে টানে জানি নে। প্রত্যেকেই এসেছে আপনার মতো ঠিক শনিবারে, আর ঠিক সন্ধ্যে 6টার গাড়িতেই। আশ্চর্য কথা, 8 সপ্তাহে 8 জন! জমিদার কৃদান্ত চৌধুরীর কত ম্যানেজার দরকার? আমার মনটা কেমন ছ্যাঁত করে উঠল। শুধালু, আচ্ছা, ওই জমিদার বাবুকে আপনি চেনেন? তবে তার নাম শুনেছি। অল্পদিন হলো এখানে সেই পুরো বাগান বাড়িখানা কিনে তিনি বাস করছেন। তার সম্বন্ধে নানান কানাঘুষো শুনেছি। আজ পর্যন্ত গাঁয়ের কেউ তাকে দেখেইনি। দিনের বেলায় ওই বাগান বাড়ি পুরো বাড়ির মতো পড়ে থাকে, কেবল রাত্রেই তার ঘরে আলো জ্বলে। লোকজনকেও দেখা যায় না। ও বাড়ির সবই অদ্ভুত। আজ অমাবস্যা, আকাশে চাঁদ উঠবে না, তার উপরে মেঘের পর মেঘ জমে আছে। ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই। সঙ্গে আমার শখের বুলডগ রোভার ছিল। ওলাইতলার বাগান বাড়ির দিকে অগ্রসর হবার উপক্রম করলুম। স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার নেই। লোকটার মাথায় বোধহয় ছিট আছে, নইলে এমন সব আজগুবি কথা বলে। স্টেশন মাস্টার ডেকে বললেন, তা মশাই, তাহলে নিতান্তই যাবেন? এরকমই তো মনে করছি। তাহলে পথে ঘাটে একটু দেখে যাবেন। ওলাইতলার বাগান বাড়ির ঠিক আগেই একটা গোরস্থান আছে। আগে সেখানে খ্রিস্টানদের গোড় দেয়া হতো। গোরস্থানের নাম ভারী খারাপ। সন্ধ্যের পর সেদিকে কেউ যেতে চায় না। আমি আর থাকতে পারলাম না, বললুম, মশাই, মিথ্যে আমায় ভয় দেখাচ্ছেন। আমি কাপুরুষ নই। দরকার হলে ওই গোরস্থানে শুয়ে রাত কাটাতে পারি। অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোকে যেমনভাবে তাকায়, সেইভাবেই আমার দিকে তাকালেন স্টেশন মাস্টার। একটুখানি ম্লান হাসি হাসলেন, কিন্তু মুখে কিছু বললেন না। দামোদর নদীর ধারে ওলাইতলার সেই প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি। মাইলখানেক পথ চলবার পর যখন তার ফটকের সম্মুখে গিয়ে দাঁড়ালুম, তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। দেউড়িতে দারোয়ানের কোনো সাড়া না পেয়ে ফটক ঠেলে ভিতরে গিয়ে ঢুকলাম। আমার হাতে ছিল একটি হারিকেন লণ্ঠন। তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগোতে লাগলো। অনেক কালের পুরনো বাগান, এবং তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলাটাই উচিত। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলুম পানায় তার জলের নজর পড়ে না। ঘাটগুলো ভেঙে গেছে। বাড়িখানার অবস্থাও অথৈবচ। ভাঙা জানলা, ভাঙা থাম, চুনবালি সব খসে পড়েছে। যে জমিদার 300 টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন, এইখানে তার বাস? মনে
খটকা লাগলো। অসংখ্য ঝিঝি পোকার আর্তনাদ ছাড়া কোথাও জনপ্রাণীর সাড়া নেই, অথচ বাড়ি ঘরে আলো জ্বলছে। একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলুম, বাড়িতে কেউ আছেন? সামনে ঘর থেকে মোটা গলার স্বর এলো, ভিতরে আসুন। ঘরের ভিতরে ঢুকলো। মস্ত বড় ঘর, কিন্তু কোণে কোণে মাকড়সার জাল। দেওয়ালে দেওয়ালে কালি ঝুলি, মেঝে 1 ইঞ্চি পুরু ধুলো, একটা ময়লার রং ওঠার টেবিল, 3খানা ভাঙা চেয়ার ও একটা বুড়ো লণ্ঠন ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবাব নেই। অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জরাজীর্ণ বুড়ো লোক আদুর গায়ে একখানা চেয়ারের উপর বসে আছে। তার বুকের সব কখানা হাড় গোনা যায়। বুড়ো কথা কইলে ঠিক যেন হাঁড়ির ভিতর থেকে তার গলার আওয়াজ বেরোলো। সে বললে, আপনি কাকে চান? জমিদার কৃতান্ত বাবুকে। ও না মামারি, আপনার কি দরকার? আপনি একজন ম্যানেজার খুঁজছেন, তাই আর কি। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, বসুন। কৃতান্তবাবুর কাছে গিয়ে রোবার হঠাৎ গড়গড় করে গর্জে উঠল। কৃতান্তবাবু ক্রুদ্ধ স্বরে বললেন, ও কি সঙ্গে কুকুর এনেছেন কেন? কামড়াবে নাকি? রোভারকে এক ধমক দিল। সে গর্জন বন্ধ করলো বটে, কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে কৃতান্তবাবুর মুখের পানে তাকিয়ে রইল। বিরক্তভাবে কৃতান্তবাবু বললেন, ও কুকুর টুকুর এখানে থাকলে চলবে না, ওকে এখনই তাড়িয়ে দিন। আমি বললুম, তাড়ালেও যাবে না, রোভার আমাকে ছেড়ে এক দণ্ডও থাকে না, রাত্রেও আমার সঙ্গে ঘুমায়। রাত্রেও? ও বেটা আপনার সঙ্গে ঘুমোয়? কি বিপদ কি বিপদ, বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন। রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমোয় শুনে কৃতান্তবাবুর একটা দুশ্চিন্তার কারণ বুঝতে পারলেন না। খানিকক্ষণ পরে কৃতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন, আপনার খাওয়া ও শোয়ার ব্যবস্থা করে আসি। সেই জন্য আপনাকে ব্যস্ত হবার দরকার নেই, আগে যে জন্য এসেছি সে কথাই হোক। আজ আমার শরীরটা ভালো নেই, কথাবার্তা সব কাল সকালই হবে। এই বলে কৃতান্তবাবু বেরিয়ে গেলেন। খানিক পরে তিনি আবার ফিরে এসে বললেন, আসুন আসুন, সব প্রস্তুত আছে। তার পিছনে পিছনে অগ্রসর হলো। মস্ত উঠান ও অনেকগুলো সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেরিয়ে দোতলায় গিয়ে উঠল। বাড়ির সর্বত্রই সমান ভগ্নদশা, ধুলো আর জঙ্গলের স্তূপ ও চামচিকি তার বাদুরের আনাগোনা। একটা চাকর বাকর পর্যন্ত দেখা গেল না। নির্জন বাড়ি যেন খাঁ খাঁ করছে। একটা ছোট্ট ঘরে গিয়ে ঢুকল। সে ঘরখানা বেশি নোংরা নয়। আশেপাশে ছোট্ট একখানা চৌকি, তার উপরে বিছানা পাতা, আর একপাশে থালায় খাবার সাজানো রয়েছে। কৃতান্তবাবু বললেন, এখনই খেয়ে নিন, নইলে ঠান্ডা হয়ে যাবে। নানান কথা ভাবতে ভাবতে মাথা হেঁট করে খেতে যেতেই হঠাৎ মুখ তুলে দেখি কৃতান্তবাবু এক দৃষ্টিতে আমার পানে চেয়ে আছেন, আর তার কোটরগত 2 চক্ষু ভিতর থেকে যেন দুটো অগ্নিশিখা জ্বলছে। আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন নিভে গেল। মানুষের চোখ যে এমন জ্বলতে পারে আমি তা জানতুম না। কৃতান্তবাবু বললেন, আজ তাহলে আমি আসি, খেয়ে দে আপনি শুয়ে পড়ুন। বলে যেতে যেতেই আবার দাঁড়িয়ে পড়ে বললেন, আর দেখুন রাত্রেও ঘরের জানলাগুলো যেন খুলবেন না, একে তো বৃষ্টি হচ্ছে। বলতে বলতে
হঠাৎ থেমে গেলেন। থামলেন কেন? কি বলছিলেন বলুন না। ওদারের জানলা খুললে গোরস্থান দেখা যায়। তা দেখা গেলেই বা এখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন সব গোলমাল শুনতে পাবেন রাত্রে মানুষ যা দেখতে বা শুনতে চায় না। আমি তাচ্ছিল্যের হাসি হাসলাম। কৃতান্তবাবু বললেন, আর এক কথা, আপনার এই বিশ্রী বুলডগটাকে বেঁধে রাখবেন। কুকুর অপবিত্র জীব, রাত্রে ও যে বিছানায় গিয়ে উঠবে এটা আমি পছন্দ করি না, বুঝলেন? আচ্ছা। কৃতান্তবাবু বেরিয়ে গেলেন, কিন্তু তার শেষ ইচ্ছে আমি পূর্ণ করিনি। রাত্রে রোবার বিছানার উপরে আমার সঙ্গে শুয়েছিল। অনেক রাত্রে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল। কি আমার গলা টিপে ধরেছে। দুখানা লোহার মতন শক্ত হাত আমার গলার উপর ক্রমে বেশি জোর করে চেপে বসতে লাগলো। প্রাণ যখন যায় যেন। আচম্বিতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল। তারপরে ঘরময় খুব একটা ঝটাপটি ও তাড়াহুড়োর শব্দ, কিন্তু তখন সেদিকে মন দেওয়ার সময় আমার ছিল না। গলার টুটির ব্যথা তখন আমি ছটফট করছি। ব্যথা যখন একটু কমলো, ঘর তখন স্তব্ধ। তাড়াতাড়ি উঠে বসলুম। আলো নিভে গিয়েছিল। আবার জ্বালালুম, কিন্তু যে আমার গলা টিপে ধরেছিল ঘরের ভিতরে সেও নেই। বিছানার উপরে রোভারও নেই। রোভার, রোভার বলে অনেকবার ডাকলুম, কিন্তু তার কোনো সাড়া পেলুম না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত 1টা বেজে গেছে। দরজা দিয়ে বাইরের ভিতর দিয়ে তাকিয়ে দেখলুম অন্ধকার যেন জমাট বেঁধে আছে। সে অন্ধকার দেখলেই প্রাণ কেমন করে ওঠে। সে অন্ধকার যেন জ্যান্ত কোনো হিংস্র জন্তুর মতো আমার ঘাড়ের উপরে লাফিয়ে পড়বার জন্য প্রস্তুত হয়ে আছে। চট করে দরজাটা আবার বন্ধ করে দিলাম। ঘরেও দরজাটা আগেই বন্ধ করে শুয়েছিল, কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে ঘরে ঢুকেছিল? এদিক ওদিক তাকিয়ে ঘরের ভিতরে আর একটা দরজা আবিষ্কার করলাম। ঠেলতেই সেটা খুলে গেল এবং ভক করে বিষম একটা দুর্গন্ধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিল। আলোটা তুলে ভালো করে দেখলুম সে কি ভীষণ দৃশ্য। ঘরের মেঝেতে রাশি রাশি হাড়, মরার মাথার খুলি ও রক্তমাখা কাঁচা নাড়ি ভুড়ি ছড়িয়ে পড়ে আছে। এদিক ওদিক একটা কাঁচা মরার মুন্ডুও মাটির উপর হাঁ পড়ে আছে। দুম করে দরজাটা আবার বন্ধ করে দিল। ও আমি কোন পিশাচের খপ্পরে এসে পড়েছি? আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি ঘরের জানলাগুলো খুলে দিল। বাইরের আকাশ ভরা অন্ধকারে ভিজিয়ে হুড়হুড় করে বৃষ্টি পড়ছে, আর চকচক করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বোঁ বোঁ করে ঝোড়ো হাওয়া ঝুঁকছে। আরও কি, বিদ্যুতের আলোতে বেশ দেখা গেল সামনের তালগাছটার তলায় কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, ঠিক যেন ছোট্ট ল্যাংটো ছেলে। সে লাফিয়ে লাফিয়ে নাচছে আর গান গাইছে। গান হঠাৎ থেমে গেল, আবার বিদ্যুৎ চমকালো, কিন্তু ছোড়াটাকে আর তাল গাছের তলায় দেখতে পেলাম না। এ গাঁয়ের কোনো ঘরহারা পাগলা ছেলে নয় তো? তাই হবে, কিন্তু সে পেয়ারা গাছের সামনে থাকলে কি হয়? চারিদিককার সেই অন্ধকার সমুদ্র মতিক্ত করে আরও একরকম আওয়াজ যেন ঝোড়ো ঝোড়ো হাওয়ার প্রবলের সঙ্গে ভেসে আসছে। কখনো মনে হয় একদল আতুরের শিশু ট্যাঁ ট্যাঁ করে কাঁদছে, কখনো শুনি আড়াল থেকে কে খিলখিল করে হাসছে।
মাঝে মাঝে কে যেন ঝমঝম করে মল বাজিয়ে বেড়াচ্ছে আর আসছে। থেকে থেকে একটা একটা আলেয়া আনাগোনা করছে। তাদের আশেপাশে কারা যেন ছায়ার মতো সরে সরে যাচ্ছে। আর বাগানের কোথা থেকে একটা কুলো বেড়াল একবারও না থেমে কেবল চেঁচাচ্ছে ম্যাও ম্যাও করে। আজ কি এখানে রাজ্যের ভূত প্রেত দৈত্য দানা এসে জড়ো হয়েছে? ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। যা দেখছি যা শুনছি সমস্তই অলীক কল্পনা। হ্যাঁ, ও আবার কি? ঘরের দরজা কে ঠেলছে? আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। জানি না, দরজার ওপাশে দাঁড়িয়ে কেবল বিকট বিধ্বস্ত মূর্তি আমার জন্য অপেক্ষা করছে। আবার কে দরজা ঠেললো? আমার সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল। তারপরে আবার দরজার ওপারে ঘন ঘন ঠেলা এবং সঙ্গে ঘেউ ঘেউ করে কুকুরের ডাক। আহ, রক্ষে পেলাম। এই যে আমার রোভারের ডাক। ছুটে গিয়ে দরজা খুলে দিতেই রোভার এসে এক লাফে আমার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল। এই নির্বান্ধব ভুতুড়ে পড়িতে রোভারকে পেয়ে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় এই পৃথিবীতে আমার আর কেউ নেই। হঠাৎ রোভারের মুখের দিকে আবার চোখ পড়ল। তার মুখময় রক্ত লেগে রয়েছে। অবাক হয়ে ভাবছি, এমন সময় বাইরের বাগান থেকে অনেক লোকের গলা পেল। জানলার ধারে গিয়ে দেখি 6-7টা লণ্ঠন নিয়ে 14-15 জন লোক বাড়ির দিকে আসছে। তাদের পোশাক দেখে বুঝলুম তারা পুলিশের লোক। এবং তাদের ভিতরে সেই স্টেশন মাস্টারকেও যখন দেখলুম তখন আর বুঝতে বিলম্ব হলো না যে থানার খবর দিয়েছেন তিনি। মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে পড়লুম। পুলিশের লোকেরা সিঁড়ির তলাতেই ভিড় করে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে গোলমাল করছিল। ব্যাপার কি? ভিড় ঠেলে ভিতরে গিয়ে দাঁড়াতেই দেখলুম জমিদার কৃতান্ত চৌধুরীর কুচকুচে কালো ও লিকলিকে রোগা হাড় বের করা দেহটা সিঁড়ির তলায় গড়াগড়ি দিচ্ছে। তার চোখ দুটো কপালে উঠেছে এবং সে চোখ দেখলে বোঝা যায় কৃতান্তবাবু আর ইহলোকে বর্তমান নেই এবং কৃতান্তবাবুর গলদেশে মস্ত একটা গর্ত। তার ভিতর থেকে তখনও রক্ত ঝরে ঝরে পড়ছে। এতক্ষণে বুঝলাম রোভারের মুখে রক্ত লেগেছে কেন। তাহলে এই কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিল। তারপর রোভার তার টুটি কামড়ে ধরে এ যাত্রার মতো এসব লীলা খেলা শেষ করে দিয়েছে। স্টেশন মাস্টার দুই চক্ষু বিস্ফারিত করে বললেন, কিন্তু এ কি করে সম্ভব? এ তো অসম্ভব কাণ্ড। ইন্সপেক্টর বললেন, আপনি কি বলছেন? না, কোনো সন্দেহই নেই। এ হচ্ছে গাঁয়ের ভুবন বসুর লাশ। ঠিক 2.5 মাস আগে ভুবন বসু কলেরায় মারা পড়েছে, কিন্তু তার দেহ দাহ করা হয়নি, কারণ তার লাশ চুরি গিয়েছিল। আশা করি আজকের গল্পটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর সাবস্ক্রাইব বাটনটাও ক্লিক করে রাখবেন। আবার দেখা হচ্ছে ঠিক পরের গল্পে। ধন্যবাদ।